নমস্কার। অ্যারিস্টটলের সংক্ষিপ্ত জীবনী, আপনারা আমার সঙ্গে থাকবেন। বিশ্বজয়ী বীর সম্রাট আলেকজান্ডার দুঃখ করে বলেছিলেন, জয় করবার জন্য পৃথিবীর আর কোনো দেশ বাকি রইল না। তার শিক্ষক মহাপণ্ডিত অ্যারিস্টটল সম্বন্ধে একই কথা প্রযোজ্য। জ্ঞানের এমন কোনো দিক নেই তিনি যার পথ প্রদর্শক নন। তার পলিটিক্স গ্রন্থ আধুনিক ও রাষ্ট্রনীতির সূচনা করেছে। পলিটিক্স গ্রন্থের নাট্যতত্ত্ব ও কাব্যতত্ত্বের ভিত্তি স্থাপন করেছে। আধুনিক জীবনের তিনিই জনক, বহু দার্শনিক তত্ত্বের প্রবক্তা। তার চিন্তা জ্ঞান মনীষা প্রায় 2000 বছর ধরে মানব সভ্যতাকে বিকশিত করেছিলেন। 384 খ্রিস্টপূর্ব থ্রেসের অন্তর্গত এস্তাজেরি শহরে অ্যারিস্টটল জন্মগ্রহণ করেন। শহরে অ্যারিস্টটল জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন চিকিৎসক, নাম নিকোমাকাস। শৈশবে গৃহেই পড়াশোনা করেন অ্যারিস্টটল। 17 বছর বয়সে পিতা মাতাকে হারিয়ে গৃহত্যাগ করেন। ঘুরতে ঘুরতে তিনি এথেন্সে এসে উপস্থিত হন। সেই সময় এথেন্স ছিল শিক্ষার কেন্দ্র। সক্রেটিসের শিষ্য প্লেটো গড়ে তুলেছেন নতুন একাডেমি। সেখানে ভর্তি হলেন অ্যারিস্টটল। অল্প দিনের মধ্যে নিজের যোগ্যতা তিনি হয়ে ওঠেন একাডেমির সেরা ছাত্র। প্লেটো তার অসাধারণ বুদ্ধিমত্তার মুগ্ধ হয়ে গিয়েছিলেন। শিক্ষাদান ছাড়াও নানান বিষয় নিয়ে গবেষণা কাজ করতেন অ্যারিস্টটল। তর্কবিদ্যা, অধিবিদ্যা ও প্রকৃতিবিজ্ঞান, জীববিজ্ঞান, নীতিশাস্ত্র। অল্প দিনের মধ্যেই তার গভীর জ্ঞান, অসাধারণ পণ্ডিত্যের কথা চতুর্দিকে ছড়িয়ে পড়েছিলেন। ম্যাসিডনের রাজা ফিলিপের অজ্ঞাত ছিল না। পুত্র আলেকজান্ডারের জন্ম সময় তার শিক্ষা ভার অর্পণ করেন অ্যারিস্টটলের উপরে। তখন অ্যারিস্টটল 28 বছরের যুবক। আলেকজান্ডার যখন 13 বছরের কিশোর, রাজা ফিলিপের আমন্ত্রণে অ্যারিস্টটল এসে তার শিক্ষার ভার গ্রহণ করেন। শ্রেষ্ঠ গুরুর দিগ্জয়ী ছাত্র। বহু প্রাচীন ঐতিহাসিক ধারণা অ্যারিস্টটলের শিক্ষা উপদেশ আলেকজান্ডার অদম্য মনোবল ও লৌহ কঠিন দৃঢ় চরিত্রে গড়ে তুলতে সাহায্য করেছিলেন। প্রকৃতিপক্ষে একজনের ছিল সমগ্র পৃথিবীর জয় করে তার উপর প্রভুত্ব করবার প্রবল ইচ্ছা। অন্যজনের ছিল জ্ঞানের নতুন নতুন জগৎ আবিষ্কার করে মানুষের জন্য তাকে প্রচলিত করা। অ্যারিস্টটলের প্রতি রাজা ফিলিপের ছিল গভীর শ্রদ্ধা। শুধু পুত্রের শিক্ষক হিসেবে নয়, যথার্থ জ্ঞানী হিসেবে তাকে সম্মান করতেন। অ্যারিস্টটলের জন্মস্থান এস্তাজেইরা কিছু দুর্বৃত্তদের হাতে ধ্বংস করে গিয়েছিল। সেখানকার বহু মানুষ বন্দী জীবনযাপন করেছিলেন। রাজা ফিলিপ অ্যারিস্টটলের ইচ্ছায় শত্রু সেনাদের হাত থেকে শুধু এস্তাজেইরা উদ্ধার করেননি, ধ্বংসস্তূপের মধ্যে থেকে শহরকে নতুন করে গড়ে তুললেন। অ্যারিস্টটল একদিকে ছিলেন মহাজ্ঞানী, অন্যদিকে সার্থক শিক্ষক। তাই গুরুর প্রতি আলেকজান্ডারের ছিল অসীম শ্রদ্ধা। তিনি বলতেন, পিতার কাছে পেয়েছি আমার এই জীবন, আর গুরুর কাছে শিক্ষা লাভ করেছি। কীভাবে এই জীবনকে সার্থক করা যায় তার জ্ঞান। যখন অ্যারিস্টটল জীবন বিজ্ঞান ও সংক্রান্ত গবেষণা কাজ করেছিলেন, আলেকজান্ডার তার সাহায্যের জন্য বহু মানুষকে নিযুক্ত করেছিলেন, যাদের কাজ ছিল বিভিন্ন ধরনের মাছ, পাখি, জীবজন্তু জীবন পর্যবেক্ষণ করা, তার বিভিন্ন বিবরণ সংগ্রহ করে পাঠানো। দেশ বিদেশে যেখানে কোনো পুঁথি পাণ্ডুলিপির সন্ধান পাওয়া যেত, আলেকজান্ডার যে কোনো মূল্যেই হোক সেই পুঁথি পাণ্ডুলিপি সংগ্রহ করে গুরুর হাতে তুলে দিতেন। যখন আলেকজান্ডার এশিয়া জয়ের নেশায় সৈন্যবাহিনী নিয়ে বার হলেন, অ্যারিস্টটল ফিরে গেলেন। এথেন্সে ছিল শিল্প সংস্কৃতি শিক্ষার পীঠস্থান। এখানে স্কুল স্থাপন করলেন অ্যারিস্টটল। তখন তার বয়স 50 বছর। স্কুলের নাম রাখা হয় লাইসিয়াম, কারণ কাছেই ছিল গ্রিক দেবতার লাইসিয়াম মন্দির। 323 খ্রিস্টাব্দে আলেকজান্ডার আকস্মিক মৃত্যু হল। এতদিন বীর ছাত্রের ছত্রছায়ায় যে জীবনযাপন করতেন তা বিপর্যয়ে নেমে এলো। কয়েকজন অনুগত ছাত্রের কাছে থেকে সংবাদ পেলেন তার বিরুদ্ধে
ষড়যন্ত্র শুরু হয়েছে। সক্রেটিসের অন্তিম পরিণতির কথা অজানা ছিল না অ্যারিস্টটলের, তাই গোপনে এথেন্স ত্যাগ করে ইউরোপ দ্বীপে গিয়ে আশ্রয় নিলেন। কিন্তু এই স্বেচ্ছা নির্বাসনের যন্ত্রণা বেশি দিন ভোগ করতে পারেনি অ্যারিস্টটল। 322 খ্রিস্টাব্দে পূর্ব তার মৃত্যু হলো। অ্যারিস্টটল রচনা। অ্যারিস্টটল সমস্ত জীবন ধরে যে রচনা করে গিয়েছে তা মৃত্যুর আগে তার শিষ্য থিওফান্টোসের হাতে দিয়ে যান। থিওফান্টোসের পর সেই সমস্ত রচনাবলী উত্তরাধিকার হন তার শিষ্য নেলেওস। নেলেওসের মৃত্যুর পর তার পুত্ররা সেই সমস্ত রচনাবলীকে লোহার সিন্ধুকে পুরে অ্যারিস্টটলের সমাধির নিচে পুঁতে রাখেন। 200 বছর পরে রোমের সেনাবাহিনী যখন গ্রিস দখল করে তখন সেই পুঁথির অনুলিপি প্রস্তুত করা হলো এবং তার ভিত্তিতে অ্যারিস্টটলের রচনাবলী প্রকাশিত হয়। বিষয়বস্তু অনুসারে অ্যারিস্টটলের রচনাবলীকে কয়েকটি ভাগে বিভক্ত করা হয়: কর্তবিদ্যা, অধিবিদ্যা ও মেটাফিজিক্স, প্রকৃতিবিজ্ঞান, নীতিশাস্ত্র ও অলঙ্কারতত্ত্ব, কাব্যতত্ত্ব। অ্যারিস্টটলের রচনার সংখ্যা 1000-এর কাছাকাছি, তবে এর বেশিরভাগই নষ্ট হয়ে গিয়েছিল। সামান্য কিছু পাওয়া গিয়েছিল, তা থেকে অনুমান করতে অসুবিধা হয় না কি ব্যাপক ছিল তার প্রতিভা। ভুল ত্রুটি থাকা সত্ত্বেও তিনি প্রথমে মানুষের কাছে জ্ঞানের মশলাকে তুলে ধরেন। তার রচনা ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য মেটাফিজিক্স ও অধিবিদ্যা এবং এথিক্স, নীতিশাস্ত্র। এই বইগুলির মধ্যে তিনি অভিমত প্রকাশ করছেন জীবনের গতিশীল এবং ক্রমগতি তার বিকাশ ঘটতে। এই সমস্ত রচনার মধ্যে অনেকই নির্ভুল তত্ত্ব থাকলেও জ্যোতির্বিদ্যা ও পদার্থবিদ্যার ক্ষেত্রে যুক্তির চেয়ে কল্পনার ও অযুক্তির ধারণা প্রভাব বেশি। এর কারণ কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তিনি এই সব বিষয়ে সিদ্ধান্ত এসেছিলেন। যেমন তিনি বলতেন, যদি একই সাথে একটি ভারী ও হালকা বস্তুকে উপরে ফেলা হয় তবে ভারী বস্তুটি আসতে পড়বে। বহু শত বছর পর গ্যালিলিও প্রমাণ করলেন পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির প্রভাব। দুটি বস্তু একই সাথে মাটিতে পড়বে। এছাড়া তিনি বিশ্বাস করতেন পৃথিবীর প্রতিটি বস্তু স্থির, তাকে গতিশীল করবার জন্য বল প্রয়োগ প্রয়োজন হয়। জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে অ্যারিস্টটলের অধিকাংশই মতামত ছিল ভ্রান্ত। অ্যারিস্টটল লিখছেন, পৃথিবীর স্থির, তাকে কেন্দ্র করে সৌরজগতের চাঁদ তার সূর্য ও জ্যামিতি পথে ঘুরছে। গ্যালিলিও প্রথম এই ধারণাকে ভ্রান্ত বলে প্রমাণ করেন। তার অভিমত ছিল চাঁদের নিজস্ব আলো আছে, উত্তরকালে প্রমাণিত হয়েছে চাঁদের কোনো আলো নেই। অ্যারিস্টটলের এইসব ভ্রান্ত মতবাদ কয়েক শতাব্দী ধরে সমাজে চলিত করেছে। তার জন্য অ্যারিস্টটল অভিযুক্ত করা যায় না। উত্তরকালে মানুষের দায়িত্ব ছিল তার গবেষণার সঠিক মূল্যায়ন করা, কিন্তু সে কাজে তার সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। সমস্ত ভ্রান্তি থাকা সত্ত্বেও অ্যারিস্টটল মানব ইতিহাসে এক শ্রেষ্ঠতম প্রজ্ঞা, যার সৃষ্টি জ্ঞানের আলোয় মানুষকে নিজেকে সমৃদ্ধ করেছে, মহত্তর পর্যায়ে উন্নত করেছে। নমস্কার, অ্যারিস্টটলের সংক্ষিপ্ত জীবনী। আপনারা আমার সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।